আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কি অদ্ভুত সমাপতন দর্শক! যা আশা করা গেছিল তাই হয়েছে। পাতার পর পাতা, পাতার পর পাতা পড়ার পর যথারীতি দণ্ড ঘোষণা হয়ে গেল। একটাতে যাবজ্জীবন আর একটাতে চরম। তো যাই হোক, মানে যেটা আমরা আলোচনা করছিলাম, ঘটনা তো সেদিকেই যাচ্ছে। এখন সমাপতনটা কি? সমাপতনটা হচ্ছে ওপারে যখন বিচার ব্যবস্থার চলছে, এপারে তখন নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার ফোন চালাচালি হচ্ছে প্রস্তুতি নিয়ে। তা অদ্ভুত সমাপতন না? কার ঘাড়ে যে কি গিয়ে পড়বে সে তো ওপরওয়ালা জানে। তবে এই কথাটা জেনে রাখুন, আগে সংক্ষেপে বলে দিই, তারপর বিস্তারিত বলবো, যে খুব একটা দেরি আপনাদের করতে হবে না। গতকাল রাত থেকে রাফেলের সীমান্তের কাছাকাছি যাওয়ার, এবং আপনারা জানেন কি না জানি না, আমি পরে বলছি। এগুলো বলতে গেলে তখন আবার ওইদিকে ঢুকে যাবে, এদিকে আর বলা হবে না। তো সকাল থেকে যে প্রত্যাশা করা হচ্ছিল যে আজকে ওই চরম দণ্ডটি দেওয়া হবে, গ্যাঙ্গারু কোর্টে, যা তো সবাই দেশবাসী সবাই জানে, এমনকি আপনাদের প্রধানমন্ত্রীও জানেন, তাকে ক্যাঙ্গারু কোর্টে হাজির, তার বিনা হাজিরিতে তার বিরুদ্ধে চার্জ গঠন করে তার আদেশ ফাদেশ হয়ে গেল। গল্প শেষ। প্রচুর হাততালি বাততালি হলো, কি উল্লাস! আর এখান থেকে সমস্ত ফটো খেঁচা হচ্ছে, চিক 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 করে ফটো খেঁচা। ওখানে যতগুলো উপস্থিত ছিল সব হচ্ছে জামাতি আর জেহাদি, গ্যাংস অফ জেহাদি অ্যান্ড গ্যাংস অফ জামাতি। সে ইন্ডিভিজুয়াল সমস্ত ফটো তোলা হয়েছে, কারণ তার লোক আছে, তারাই অ্যাসেডরা সমস্ত ওই সাংবাদিকের বেশে তারা ঢুকে যায়, ঢুকে গিয়ে তারা সমস্ত কাজকর্ম আমাদের হয়ে করে দেয়। সেসব আমরা পেয়ে যাব। এরপর যখন ব্যবস্থাটা যখন নেওয়া হবে, তখন মুখ চিনে চিনে তখন ব্যবস্থাটা নেওয়া হবে। এবার এদিকের অবস্থাটা একটু বলি। আচ্ছা, ওপরে আর একটা অবস্থা হয়েছে আজকে সারা দিনে, তো এই যে মানে একটা ত্রাসের বার্তা, মানে বাতাবরণ তৈরি হয়ে রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। বাস নেই, গাড়ি নেই, লোক রাস্তায় লোক নেই, সবাই জানে যে একটা খুব বিচ্ছিরি ঘটনা হবে। যে যার মতো ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখে দিয়েছে, আর জামাতিরা যথারীতি ককটেল ফাটিয়ে চলেছে এবং বলছে যে এগুলো আওয়ামী লীগ করছে। আবার এদিকে বুলডোজার নিয়ে গেছিল 32 নম্বরে, ওখানে খেলার মাঠ তৈরি করবে। তা আজকে সেনাবাহিনী এমন পেঁদিয়েছে, আমি একটা ভিডিও দেখলাম, প্যাঁদানির নাম রামবাবাজি। এই প্যাঁদানিটা যদি 32 নম্বর যদি ভাঙার সময় যদি মানে সেনাবাহিনী দেখাতেন, তাহলে পরে নিশ্চয়ই জাতির কাছে তারা মহান হয়ে থাকতেন। তো যাই হোক, তখন তো আর করেনি, এখন বোধোদয় হয়েছে, বোধহয় শেষে চাপে পড়ে হয়তো হয়েছে। তো ওপারে তো কঠিন অবস্থা, একেবারে যুদ্ধ যুদ্ধ রব। তার মধ্যে রাত্রিবেলা থেকে শুরু হবে হয়তো আসল খেলা, কারণ উল্টো পক্ষও তো থেমে থাকবে না। যতই আমরা বলি না কেন, শান্তির বাণী ছড়াই না কেন, উল্টো পক্ষ থেমে থাকবে না। তারাও কিন্তু ভেতরে ভেতরে জড়ো হচ্ছে, তারাও কিন্তু তৈরি হচ্ছে। এবার এপারের ঘটনা বলি। এপারেও কিন্তু আমরা টিভিতে নজর রেখেছিলাম। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু
ওই টিভিতে, আমাদের অনলাইনে, টিভি মানে অনলাইনে, আর যাদের নেট কানেকশানে যাদের টিভি চলে তারা, আর বাকিরা হচ্ছে মোবাইলে, পুরোটা শুনেছে, পুরো একদম এটা শুনেছে, যেমন আমিও শুনেছি। চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, পাতার পর পাতা, মনে হয় অন্তত 200-250 পাতা জাজমেন্ট। তো যাই হোক, সেই জাজমেন্টটি এরকমই হয়। জাজমেন্ট তো পড়া হলো, পড়া হওয়ার পর তারপরেতে একবারে চূড়ান্ত হাততালিতে কোর্ট ফেটে গেল। তখন আবার বলা হলো যে আপনারা যে যার আবেগ বাইরে গিয়ে প্রকাশ করুন, এটা আবেগ প্রকাশ করার জায়গা নয়। সবাইকে শান্ত করা হলো, বাইরে গিয়ে তারা আবেগ প্রকাশ করবে। এবার আবেগটা প্রকাশ করতে গেলে রাত্রিবেলা আবেগের বিচ্ছুরণ ঘটবে, আর যখন বিচ্ছুরণ ঘটবে তখন উল্টো দিক দিয়ে শুরুটা হবে আর কি, এভাবেই শুরু হয়। আর এদিকে আমাদের দেশেও যারা কর্তা ব্যক্তি আছে তারাও এই ভিডিওটার উপরে নজর রাখছেন, এবং ভিডিওটার কপি করা হয়েছে। আমি আপনাদের বলি, ভিডিওটার কপি করা হয়েছে। এবং সকালের ভিডিওতে আমি বলেছি যে আমাদের এজেন্সি এনআইএ তারা পুরো রিপোর্ট সরকারের কাছে জমা দিয়েছে, এবং সরকার অ্যাক্ট অফ টেরর হিসেবে এটাকে ধরে নিয়েছে। এবং সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যখন অ্যাক্ট অফ টেরর ঘোষণা করা আছে, যখন তার দেশের নাম আর তাকে তো হুমকি টুমকি দেওয়ার তো কোনো ব্যাপার নেই, মারলেই মারা হবে। যেমন পাকিস্তানকে মারা হবে, পাকিস্তান এবারে কি করেছে, পাকিস্তান নিজের হাত শুদ্ধ রাখার জন্য ও বাংলাদেশ দিয়ে চালিয়ে দিয়েছে যুদ্ধটা। যদি বলি না, অন্যের জমিতে যদি যুদ্ধ হয় তাহলে পরে তার থেকে মজার আর কিছু নেই, কিন্তু পাকিস্তান তো এইভাবে পার পাবে না। পাকিস্তান তো ধ্বংস হবে, আর সঙ্গে বাংলাদেশটা নিয়েও ধ্বংস হবে। তা বাংলাদেশের ব্যাপারে এইবারেতে এখন চুলচেরা হিসেব নিকাশ শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে, বলা যায় ভোর রাত থেকে হিসেব নিকাশ শুরু হয়ে গেছে, যে প্ল্যান অফ অ্যাকশন কি হবে, কোথা দিয়ে ঢুকবে, কিভাবে ঢুকবে, এবং কোথায় কোথায় ড্রোন মারা হবে, কোথায় কোথায় মিসাইল মারা হবে, আর কোথায় একটি ব্রহ্মস মারা হবে। একটি মারা হবে, এটা আমি শুরুর দিন থেকে বলে যাচ্ছি, এখনো বলে যাচ্ছি, একটি ব্রহ্মস মারা হবে। হ্যাঁ, একটি জায়গায় যদি দুটি হয় তাহলে পরে আমি আরো মানে খুশি হব। একটি জায়গায় আমিও বলেছিলাম অন্তত একটি মানে ব্রহ্মস মারা হোক, আর 2-4টে যদি হয় তাহলে তো আমি আরো খুশি হব। তো এইটা আর খুব একটা, যখন এনআইএ রিপোর্ট যখন সরকারের হাতে পৌঁছে গেছে এবং সরকার যখন অনুমতি দিয়ে দিয়েছে, সবুজ সংকেত দিয়ে দিয়েছে, তারপর থেকে চূড়ান্ত তৎপরতা সমস্ত সীমান্ত ঘিরে হচ্ছে। এবং আমাদের যে এয়ারবেসগুলো আছে, এয়ারবেস থেকে এমনি তো চক্কর খাটছিল আগে, এখন দেখবেন আপনার আজকে রাত্রির থেকে দেখবেন কি কালকে রাত্রির থেকে দেখবেন ঢাকার আকাশের আশেপাশে দিয়ে রাফেলের ওড়ানোর শব্দ আপনারা পাবেন, সুখোই, তারপর এই শব্দ আপনারা পাবেন, এবং কিছু সৈনিক বোমও আপনারা শুনতে পাবেন, যাতে এই জেহাদিরা ওই যেখানে আপনার ফুটবল মাঠ বানাতে গেছিল 32 নম্বরকে, সেখানে যে সেনাবাহিনী তাড়া করেছে এবং ওই জেসিবিটা ভেঙে দিয়েছে, লুঙ্গি তুলে যেমন দৌড়েছে ওইরকম লুঙ্গি তুলে এবারও দৌড়বে। আপনারা এটা দেখে রাখবেন মনে। তবে আমি যেটা বলেছিলাম, শাকালাকা বুম বুম আর হ্যাপি দিওয়ালি, তার সময় এসে গেছে। হ্যাপি দিওয়ালি হবে, আমি আগেও বলেছিলাম, এখন 100% কনফার্ম হয়ে বলছি হ্যাপি দিওয়ালি হবে। তার জন্য শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ প্রথা ভেঙে টেলিফোনে অনেকক্ষণ ধরে কথাবার্তা হয়েছে, বার কয়েক কথা বলা হয়েছে। তা এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সময় হয়েছে, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও হয়েছে বলে আমি খবর পেয়েছি। এর মধ্যে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে তবে আমি বলতে পারবো না। তবে যারা খবরগুলো আমায় দেয় তারা মিথ্যে খবর আমায় দেয় না। যদি কোনো সংশয় থাকে তারা বলে দেয় যে এটার মধ্যে সংশয় আছে,
কিন্তু সেরকম কিছু তারা বলেনি। ফলে আমি ধরে নিচ্ছি শেখ হাসিনার সঙ্গে মোদিজির দুবার কথা অন্তত হয়েছে আজকে, এবং শেখ হাসিনা নিশ্চয়ই অনুমতি দিয়েছেন যে হ্যাঁ এখানে এখানে করতে হবে। উনি টোটাল তো ভৌগোলিক হিসেবটা জানেন, উনি ভৌগোলিক হিসেবটা উনি বলে দিয়েছেন। এবার আপনারা অপেক্ষা করুন আর অবুরার কাছে প্রার্থনা করুন যাতে খুব তাড়াতাড়ি এই জিহাদিদের হাত থেকে আপনারা মুক্তি পান, আর ভারতবর্ষের কাছে তারপর কৃতজ্ঞতা প্রকাশ করবেন। তখন আর কিন্তু 71 সালের মতো আপনারা ভুলে যাবেন না, 5 বছর বাদে ভুলে যাবেন না। আমার অনুরোধ হচ্ছে শুধু এইটুকু, আপনারা মানুষ তো ভুলে যায়, 71 আপনারা ভুলে গেছেন। মানে ভারতবর্ষে সৈনিকদের যে অবদান, সেই অবদান আপনারা মনে রাখেননি। আপনাদের ইতিহাসের কোথাও নেই একটা ভারতীয় সৈনিক, শহীদ সৈনিকদের একটা স্মৃতিস্তম্ভ আপনাদের সারা বাংলাদেশ ঘুরলেও কিন্তু পাওয়া যাবে না। এখন বিপদে ফের যখন বাংলাদেশকে ভারত সাহায্য করছে, তখন সেই সাহায্যের এটা মনে রাখবেন এবং ভারতবর্ষকে মানে বাংলাদেশের বুকে একটা স্মারক হিসেবে রেখে দেবেন, তার যাতে ইতিহাসে সাক্ষী থাকে ভারতবর্ষ দুবার আপনাদের হেল্প করলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্ভবত আরো একটি অপ্রয়োজনীয় এবং বলা যেতে পারে যে হঠকারী একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না। বিষয়টি হচ্ছে সোমবার মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচারের রায় প্রকাশ করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, এবং একই সঙ্গে আরো একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রায় প্রকাশ করা হয়েছে। সেই শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের বক্তব্য বিবৃতি প্রচার করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। করলে কি হবে সেটিও বলা হয়েছে। এবং এই বিষয়টি মঙ্গলবার প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেটিতে তুলে ধরা হয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি বা NCS এর বরাত দিয়ে। পোস্টে বলা হচ্ছে যে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি একটি জরুরি সতর্কতা জারি করে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে পলাতক ও আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রচারিত মিথ্যা ও উস্কানিমূলক তথ্য বিবৃতিগুলো দেশের সার্বিক নিরাপত্তা, জনশৃঙ্খলা ও বহু আকাঙ্ক্ষিত সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করছে। এই কার্যকলাপগুলো সহিংসতা ও বৃহত্তর বিশৃঙ্খলা সৃষ্টির মূল কারণ। আমি যে কারণে এই বিষয়গুলোকে অপ্রয়োজনীয় এবং হঠকারী বলে উল্লেখ করেছি সে বিষয়ে আসছে, ব্যাখ্যাটি রয়েছে। এর আগেও সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, NCS বলছে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির বক্তব্য ও বিবৃতি ক্রমাগত ডিজিটাল মাধ্যমে প্রচার হওয়া বিচার বিভাগের প্রতি অবমাননা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল। এসব বক্তব্যে সরাসরি কল ফর ভায়োলেন্স বা সহিংসতার আহ্বান রয়েছে, যা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাস এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা ছড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে, এগুলো করে সরকারের আসলে লাভ কতটা হচ্ছে? এই যে অবাধ টেকনোলজির যুগ, ইনফরমেশন টেকনোলজির যুগ, এই যে অবাধ তথ্য প্রবাহের সময়টিতে কোনো কিছুকে আটকে রাখা যায়? ধরুন দেশের ভিতর থেকে কেউ এগুলো প্রচার করলো না, বাইরে থেকে তো প্রচার হচ্ছেই, হবেও, সেগুলো ঠেকাবে কিভাবে? এবং আওয়ামী লীগের ফেসবুক পেজে তো যে কেউ ঢুকলেই এগুলো পেয়ে যায়, সেগুলো তো এখন নিশ্চয় দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অথবা দেশের বাইরে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছে তারাও ছড়াবে। এখান থেকে বন্ধ করবে কিভাবে? এবং এটি যে বন্ধ করা সম্ভব নয় তা খোদ বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতাতে রয়েছে। এবং এই যে বললাম যে তাদের অভিজ্ঞতা রয়েছে, যেমন গত 12ই মে এমন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। নিষিদ্ধ ঘোষণা করাই আছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে বা তাদের বক্তব্য বিবৃতি থেমে আছে কোনোভাবে? চলছে তো, যত্রতত্র যেমন ইচ্ছা তো চলছে, এবং মানুষ তো অজানার মধ্যে নেই, তারা তো ঠিকই কোনোভাবে এই ইনফরমেশনগুলো পাচ্ছে।
এবং সরকারের পক্ষ থেকে গত 12 মে যখন এই প্রজ্ঞাপনটি জারি করা হয়, তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, সরকার নিজেই যেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, যখন বর্তমান সময়টিকে দেশের ইতিহাসে সাংবাদিকতা, মুক্ত সাংবাদিকতার সবচেয়ে উৎকৃষ্ট সময় বলে দাবি করছে, তখন সরকার সেটি নিজেই ক্ষুণ্ণ করছে কিনা সে প্রশ্ন উঠেছিল। এবং এই প্রশ্ন ওঠার পরে সরকার আবার পরবর্তীতে একটি বিবৃতি দেয়। সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। অর্থাৎ গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিষয়ে যে কোনো আলাপ আলোচনা করতে পারবে। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অ্যাকশনে যাচ্ছিল তার অংশ হিসেবে যেটি করেছিল, প্রকাশে তাদের বক্তব্য বিবৃতি প্রচারের ক্ষেত্রে পরবর্তীতে আবার এই বিবৃতি দেওয়া হয়। শুধু সেটাই না, 24শে অক্টোবর আরও একটি বিবৃতি প্রচার করা হয়। ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিবৃতি প্রচার করা যাবে না। এবং যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে নির্বাহী আদেশে, সেহেতু সন্ত্রাস বিরোধী যে আইনটি রয়েছে সেই আইনের মধ্যে নিষিদ্ধ সংগঠন বা ব্যক্তি সত্তার বিরুদ্ধে এই ধরনের কথা রয়েছে, সেটি আবার সরকার নতুন করে বিবৃতি দেয়। কথা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের যত সব আইন কানুন, যত সব নিয়ম বিধি যা যা ছিল, যা যা করেছে সব তোলপাড় করে দিচ্ছে সরকার। কিন্তু মজার বিষয় হচ্ছে আওয়ামী লীগের সময় যেসব কালা কানুন ছিল, আমরা শুরু থেকে সন্ত্রাস বিরোধী আইনটিকে কালা কানুন হিসেবে উল্লেখ করে আসছি, সেগুলো আবার সরকার ঠিকই ব্যবহার করছে। এক্ষেত্রে সরকার পূর্বসূরিদের তাদের যে পথরেখা সে হিসেবেই চলছে, এটি আর তারা অস্বীকার করে না। এখন আওয়ামী লীগ সরকারও আমরা জানি যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিল, তবে সেটি নির্বাহী আদেশের মাধ্যমে নয়। সেই আদেশটি আবার এসেছিল আদালতের মাধ্যমে। আদালত কেন করেছিল সেটিও আমরা জানি, সরকারের ইচ্ছায়, সরকারের নির্দেশনায়। এগুলো তো আর গোপন কিছু নয়, ওপেন সিক্রেট। এবং তারেক রহমানের বক্তব্য প্রচারের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞাটি আসে আদালতের মাধ্যমে, তার আগে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের কর্ণধার বা চেয়ারম্যানকে আটক করা হয়েছে তার বক্তব্য প্রচারের কারণে। এবং ঠিক তখন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটি দেওয়া হয়েছিল, যেটি দাবি করা হয়েছিল যে তারেক রহমানের বক্তব্য জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করছে, এই কারণে ওই টেলিভিশনের চেয়ারম্যানকে আটক করা হয়েছে পরবর্তীতে বলে। এবং তারপরে এসে আবার আদালতের মাধ্যমে এমন একটি নির্দেশনা আসে। কিন্তু তাতে কি লাভ হয়েছিল? তারেক রহমান সাহেব তো ঠিকই প্রতিনিয়ত তিনি তার বক্তব্য দিয়ে যাচ্ছিলেন, বিভিন্ন গণমাধ্যমে তার বক্তব্য পরবর্তীতে প্রচার হচ্ছিল, অথবা তিনি তার দলের সভা সমাবেশগুলোতে ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিয়ত উপস্থিত হয়ে তার বক্তব্য তিনি দিয়ে যাচ্ছিলেন। আওয়ামী লীগ সরকারের বিন্দুমাত্র কোনো লাভ হয়েছিল এসব নির্দেশনা জারি করে? হয়নি তো। বরং আওয়ামী লীগ সরকার যে বাক স্বাধীনতার ভয়ঙ্কর পরিপন্থীমূলক কাজ করছে সেটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। ঠিক এখনো বর্তমান অন্তর্বর্তী সরকার সে পথেই হাঁটছে, সেগুলোই ফলো করছে। এগুলো কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কি কারণে সরকারের কার মাথা থেকে কিভাবে এইসব অপ্রয়োজনীয় নির্দেশনায়, অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামাতে হয় আমরা ঠিক বুঝে উঠতে পারি না। দেখা যাক এটি কতটুকু কার্যকর হয়। তবে এটুকু আমরা জানি যে এই সব নির্দেশনা বা সতর্কতার মাধ্যমে মাঝখান থেকে কিছু মানুষ বা কিছু প্রতিষ্ঠান অহেতুক বিপদের মুখে পড়ে, লাভের লাভ কিছুই হয় না। হয়তো সরকার যাকে মনে করে এটির অজুহাতে যাকে তাকে ধরতে পারে, যে কোনো প্রতিষ্ঠানকে বিপদের মুখে ফেলতে পারে, কিন্তু যে উদ্দেশ্যে করা হচ্ছে মূলত সেটি আসলে কোনো কার্যকর কিছু হয় না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।